আপনারা অনেক সময় শুনে থাকবেন এই মিউচুয়াল ফান্ড 20% রিটার্ন দিচ্ছে, ওই মিউচুয়াল ফান্ড 30% রিটার্ন দিচ্ছে। রিটার্নের জন্য আমরা মিউচুয়াল ফান্ড স্কিমগুলিকে চুজ করে ফেলি এবং লং টার্মে আমাদের ক্যাপিটাল বাড়ার থেকে এমন অবস্থা এসে যায় যে ক্যাপিটাল পুরো ডুবে যায়। আমরা মাত্র 3-4% রিটার্ন পেয়ে আমাদের ইনভেস্টিংয়ের সময়টাকে নষ্ট করি এবং বিশেষ কিছু ওয়েলথ আমরা এখান থেকে তৈরি করতে পারি না। তাহলে সঠিক মিউচুয়াল ফান্ড কি হতে পারে, কোন মিউচুয়াল ফান্ডে আমরা ইনভেস্ট করব, সেই জন্য এই ভিডিওটিতে আমি আপনাদেরকে ডিটেলস আলোচনা করব মিউচুয়াল ফান্ডের কতগুলি ক্যাটাগরি আছে। এর আগের ভিডিওটিতে আমি কিছু মিউচুয়াল ফান্ডের ক্যাটাগরি বলেছিলাম, যেখানে লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপে আমি এগুলোকে ভাগ করেছিলাম। আজকে সেই বিষয়টিকে ডিটেলস আলোচনা করব এবং আপনার এজ অনুসারে কোনটা আপনার জন্য বেস্ট সেটা এখানে কিন্তু আপনি জানতে পারবেন। তাহলে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন যদি আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চাইছেন। তো চলুন সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আমরা মিউচুয়াল ফান্ডকে প্রধানত দুটি ভাগে ভাগ করব, একটা হচ্ছে অ্যাক্টিভ, অন্যটি হচ্ছে প্যাসিভ। প্রধানত এই দুটো মিউচুয়াল ফান্ডে আমরা ইনভেস্ট করে থাকি। অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড মানে এখানে যে ফান্ড ম্যানেজার থাকবে সে অ্যাক্টিভলি ফান্ডটাকে ম্যানেজ করবে। অন্যদিকে ফান্ড ম্যানেজার প্যাসিভ ফান্ডে যেটা থাকবে সেখানে নামমাত্র থাকবে। এর আগেও ভিডিওটিতে আমি আপনাদেরকে বলেছিলাম এক্সপেন্স রেশিওর একটা কথা। প্যাসিভ ফান্ডে কিন্তু এক্সপেন্স রেশিও অনেক কম হয়, কারণ এখানে ফান্ড ম্যানেজারকে খুব বেশি স্টক খোঁজার জন্য মাথা লাগাতে হয় না, তার জন্য এক্সপেন্স রেশিও এখানে অনেক কম থাকে। অন্যদিকে অ্যাক্টিভ ফান্ডে আপনার যে ফান্ড ম্যানেজার থাকে সে অনেক বেশি রিসার্চ করে কোন স্টকে টাকা লাগালে আমাদের টাকাটা দ্বিগুণ রিটার্ন পেতে পারে বা 3 গুণ রিটার্ন পেতে পারে, সেই জন্য কিন্তু এখানে ফিজটা বেশি লাগে। তাহলে এখন প্রশ্ন আসছে অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডের মধ্যে কি কি মিউচুয়াল ফান্ড স্কিম আছে আর প্যাসিভ মিউচুয়াল ফান্ডের মধ্যে কি কি মিউচুয়াল ফান্ড স্কিম হতে পারে এবং এই দুটোর মধ্যে কোনটি বেস্ট। অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডের মধ্যে যে ক্যাটাগরিগুলো আছে সেটা হলো লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড, মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড, স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড, ফ্লেক্সি ক্যাপ, মিউচুয়াল ফান্ড, ডেট ফান্ড, আর একটা আছে ট্যাক্স সেভার মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ডে কিন্তু আপনি ইনভেস্ট করে আপনি ট্যাক্সও বাঁচাতে পারেন। সেইটা কোন মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্ট করে এটা করতে পারেন সেটাও আমি আপনাদেরকে বলবো। এবং এই ধরনের ট্যাক্স সেভার মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে আপনি বিশেষ কিছু বেনিফিট পেতে পারেন, যেগুলো আপনি এফডিতে বা অন্য ট্যাক্স সেভিং যেসব ফান্ডগুলো আছে পিপিএফ, পিএলআই এই ধরনের কিন্তু স্কিমে ইনভেস্ট করে অতটা বেনিফিট পাবেন না যেখানে আপনি ট্যাক্স সেভার ফান্ডে পাবেন। সেটা আমি ডিটেলস আলোচনা করব এই ভিডিওটিতে, তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তাহলে এই যে লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড আছে, এখানে আমি আগেও বলেছিলাম এখানে রিস্ক কম থাকে, কারণ এখানে বড় বড় কোম্পানিতে ইনভেস্ট করা হয়। তাহলে এই যে লার্জ ক্যাপ ফান্ডে যখন ইনভেস্ট করা হয়, অ্যাক্টিভলি কোনো ফান্ড ম্যানেজার ইনভেস্ট করছে, এখানে কিন্তু এক্সপেন্স রেশিওটা অনেক হাই থাকছে। ঠিক আছে, তাহলে আমি অনেক এক্সপেন্স রেশিও হাই দিয়ে আমি লার্জ ক্যাপ অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করাচ্ছি। অন্যদিকে প্যাসিভ ফান্ড যেটা হয় আমি আগেও আপনাদেরকে বলেছিলাম, সেটা হচ্ছে নিফটি 50 মিউচুয়াল ফান্ড, আর একটা আছে সেন্সেক্স প্ল্যান। তো নিফটি 50 মানে 50টা বড় বড় দেশের যে কোম্পানিগুলো আছে সেগুলোতে ইনভেস্ট করা হয়, আর সেন্সেক্স মানে বম্বে স্টক এক্সচেঞ্জ, মানে দুটো আমাদের স্টক এক্সচেঞ্জ আছে, একটা যে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, একটা বম্বে স্টক এক্সচেঞ্জ। বম্বে স্টক এক্সচেঞ্জকে বলা হয় সেন্সেক্স আর ন্যাশনাল স্টক এক্সচেঞ্জকে বলা হয় নিফটি। তো এখানে 50টা কোম্পানি আছে, এখানে 30টা কোম্পানি লিস্টেড আছে। তো এখানে যখন কোনো কোম্পানিতে চলে যাচ্ছে যেটা অটোমেটিক্যালি এই যে 50টা এবং 30টা কোম্পানি অটোমেটিক্যালি সিলেক্ট হয় এনএসসি এবং বিএসসি দ্বারা, সেখানে কিন্তু ফান্ড ম্যানেজার টাকাটা লাগাচ্ছে। তো এখানে এই যে ফান্ড ম্যানেজার ফিজটা কিন্তু অনেক কম নিচ্ছে, এক্সপেন্স রেশিও এখানে অনেক বেশি লো থাকছে। কারণ কি ফান্ড ম্যানেজারকে বেশি মাথা লাগাতে হচ্ছে না, কারণ হচ্ছে নিফটি এবং হচ্ছে সেন্সেক্স অলরেডি কোম্পানিগুলোকে বেছে রেখেছে। তো এই ধরনের ফান্ডে যদি আমি লার্জ ক্যাপ অ্যাজ এ ইনভেস্টার আমি যখন লার্জ ক্যাপে ইনভেস্ট করব, তাহলে আমি প্যাসিভ ফান্ডে ইনভেস্ট করব, আমি লার্জ ক্যাপ অ্যাক্টিভ ফান্ডে ইনভেস্ট করব না। এর কারণ কি? কারণ হচ্ছে এখানে এক্সপেন্স রেশিও অনেক কম থাকে, আর নিফটি 50 এবং বা হচ্ছে আপনার সেন্সেক্সের যে 30টা কোম্পানি আছে এখানে যেখানে আমি ইনভেস্ট করছি, এগুলো তো
অলরেডি বড় বড় কোম্পানি, এখানে তো দেশের 50টা বড় কোম্পানি আছে, এখানে 30টা বড় কোম্পানি আছে, তা আপনি এদের মধ্যে যেখানেই ইনভেস্ট করুন না কেন সেই বড় কোম্পানিতে গিয়ে টাকাটা লাগছে। তাহলে যখন এটা স্পেসিফিক ভাবে বলে দেওয়া হচ্ছে বড় কোম্পানিতে গিয়ে টাকাটা লাগবে, তাহলে আমি কেন এক্সট্রা এক্সপেন্স রেশিও চার্জ করা মিউচুয়াল ফান্ডগুলোকে যারা লার্জ ক্যাপ ক্যাটাগরিতে রেখেছে, ঠিক আছে, যেখানে হয়তো ফান্ড ম্যানেজার খুব বেশি মাথা লাগাচ্ছে না, তথাপি কিন্তু এক্সপেন্স রেশিওটা অ্যাক্টিভ ফান্ড বলে এক্সপেন্স রেশিওটা বেশি, এটা ভাবার বিষয় আছে। তাহলে অর্থাৎ আপনি যদি লার্জ ক্যাপ ফান্ডে ইনভেস্ট করেন অবশ্যই প্যাসিভ ফান্ডে ইনভেস্ট করবেন, এইটা বলার বক্তব্য ছিল আমার, ঠিক আছে। এইবার চলে আসুন মিড ক্যাপ ফান্ডে। মিড ক্যাপ মানে এখানে হচ্ছে মধ্যমবর্গীয় কোম্পানি, এখানেও কিন্তু প্যাসিভ ফান্ড আছে। এখানে হচ্ছে মিড ক্যাপ, যদি প্যাসিভের মধ্যে যদি আমি আলাদা করে একটা সেকশন করি, ঠিক আছে, তাহলে এখানে মিড ক্যাপ ইন্ডেক্সও আছে। যেখানে দেখবেন ইন্ডেক্স কথাটি লেখা আছে তার মানে এখানে অলরেডি এই সেন্সেক্স আর নিফটি মিলে কিন্তু এরা কিছু কোম্পানিকে সিলেক্ট করে রেখেছে। তো এখানেও আপনি কিন্তু মিড ক্যাপে ইনভেস্ট করতে পারেন ইন্ডেক্সে, কারণ এখানে এক্সপেন্স রেশিওটা অনেক লো থাকবে, সেই জন্য আপনি কিন্তু ইন্ডেক্স ফান্ড চুজ করতে পারেন। কিন্তু এখানে একটা জিনিস জানার বিষয় আছে, যখন মিড ক্যাপ ক্যাটাগরির কোম্পানিগুলো আসছে এদের মধ্যে কোনটার গ্রোথ করার অপরচুনিটি অনেক বেশি, এটা কিন্তু ফান্ড ম্যানেজার চাইলে অনেক ভালোভাবে ডিফাইন করতে পারে। মিড ক্যাপ ক্যাটাগরিতে এ একটা কোম্পানি আছে, বি একটা কোম্পানি আছে। মিড ক্যাপ ইন্ডেক্সের হিসাবে হয়তো বি এর ওয়েটেজটা বেশি আছে, ঠিক আছে, ওয়েটেজ বেশি আছে বি এর, আর এর ওয়েটেজ হয়তো কম আছে, ঠিক আছে, এটা হচ্ছে হায়ার আছে, এটা হচ্ছে ওয়েটেজ কম আছে এ কোম্পানিতে। কিন্তু দেখা গেল এর ফান্ডামেন্টাল, বি এর ফান্ডামেন্টাল এর থেকে অনেক বেটার, এবং এটা ভালোভাবে রিসার্চ করে দেখা যাবে, যদি ফান্ড ম্যানেজার একটু ভালো মাথা লাগায় তাহলে দেখা যাবে যে বি এর রেজাল্ট করার অপরচুনিটি, বি এর ভালো পারফর্ম করার অপরচুনিটি এর থেকে অনেক বেশি। সেই অবস্থাতে কিন্তু যদি আপনি মিড ক্যাপ অ্যাক্টিভ ফান্ডে ইনভেস্ট করেন, ফান্ড এবং ফান্ড হাউসটা যদি ভালো হয়, ফান্ড ম্যানেজার যদি ভালো হয়, তাহলে একটু বেশি এক্সপেন্স রেশিও নিলেও ও কিন্তু রিসার্চ করে এটা বলতে পারবে যে বির ফান্ডামেন্টাল যেহেতু অনেক ভালো, এর থেকে ভালো পারফর্ম করতে পারে, সুতরাং আমি ওয়েটেজ বেশি দেবো বি কে, অন্যদিকে ওয়েটেজ কম দেবো এ কে, ঠিক আছে, তাহলে আপনার রিটার্নটা অনেক বেশি আসবে। তাহলে মিড ক্যাপ ক্যাটাগরিতে আপনি চাইলে অ্যাক্টিভ ফান্ড নিতে পারেন। এখানে কিন্তু এক্সপেন্স রেশিওটা একটু বেশি থাকে, এক্সপেন্স রেশিও যদি বেশিও হয় তাও আমার রিটার্ন যেহেতু আমি বেশি পাচ্ছি, সুতরাং আমি মিড ক্যাপে অ্যাক্টিভ ফান্ড চুজ করতে পারি। অন্যদিকে স্মল ক্যাপ ফান্ড, স্মল ক্যাপ ফান্ডে আপনি দেখবেন যে অনেকে সবসময় বলে যে শুধু স্মল ক্যাপে ইনভেস্ট করুন, মিড ক্যাপে করার দরকার নেই, লার্জ ক্যাপে করার দরকার নেই, এখানে রিটার্নটা অনেক কম। কিন্তু একটু আগে যেটা বললাম, শুধু স্মল ক্যাপে যদি আপনি ইনভেস্ট করেন, শুধু রিটার্ন দেখে যদি আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন, আপনার টাকা কিন্তু ডুবে যেতে পারে। কারণ অনেক সময় এটা দেখা গিয়েছে, করোনার সময় যখন কোভিড এসেছিল তখন কিন্তু অনেক মিউচুয়াল ফান্ড কোম্পানি যারা শুধু স্মল ক্যাপে ইনভেস্ট করতো সেসব কোম্পানিগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। বন্ধ হয়ে যাওয়া মানে এরকম না যে আপনার টাকাটা পুরো ডুবে যাবে, এরকম কোনো ব্যাপার না, বাট বন্ধ হয়ে গেলে আপনাকে অনেক রকম প্রবলেম ফেস করতে হতে পারে। ওখানে যে ফান্ড যে আপনি টাকাটা লাগিয়েছিলেন যদি ওটা সেভির কাছে আসে, তো তথাপি সেখান থেকে নিয়ে এসে নতুন করে সেটাকে রিস্টার্ট করা অনেকটা একটা লেন্দি প্রসেসের মতো, ঠিক আছে। তো আমি অত কেন ঝঞ্ঝাটের মধ্যে যাবো, তো ঝামেলার মধ্যে কেন যাবো, আমি একটা ব্যালেন্স পোর্টফোলিও বানাবো যেখানে আমি স্মল ক্যাপেও কিছু ইনভেস্ট করবো, মিড ক্যাপেও কিছু করবো, লার্জ ক্যাপেও কিছু করবো, ঠিক আছে। তাহলে সেখানে আমি কিন্তু শুধু রিটার্ন দেখে কিন্তু স্মল ক্যাপে ইনভেস্ট করবো না, তাহলে কিন্তু আমার ফান্ড ডুবে যেতে পারে বা আমার পুরো লস হয়ে যেতে পারে। আপনি ধরুন 15 বছর 20 বছর ধরে আপনি ইনভেস্ট করছেন, দেখা যাবে সেই টাইমে গিয়ে আপনি হয়তো খুব কম রিটার্ন পেলেন, ঠিক আছে। হয়তো এমন একটা ফান্ড হাউস আপনি চুজ করেছেন বা এমন একটা স্কিম চুজ করেছেন মিউচুয়াল ফান্ডে যেখানে হয়তো আপনি 5% রিটার্ন পেলেন কি 6% রিটার্ন পেলেন, তাহলে আপনি কেন এত কষ্ট করে স্মল ক্যাপে ইনভেস্ট করতে যাবেন, তাই না? তো এত রিস্ক নিয়ে কেন আপনি ইনভেস্ট করতে, আপনি এফডিতে তো ওইরকম রিটার্ন পাচ্ছেন। সুতরাং আমি শুধু স্মল ক্যাপে রিটার্ন দেখে করবো না, এখানেও কিন্তু আমরা অ্যাক্টিভ ফান্ড ইউজ করব, কারণ স্মল ক্যাপে কোন কোম্পানি ভালো পারফর্ম করবে, কোন কোম্পানি আদৌ টিকবে কি টিকবে না, এটা কিন্তু খুব রিসার্চের একটা ব্যাপার, এটা যে কেউ বলে দিতে পারবে না। এখানেও যদিও প্যাসিভ ফান্ডে ইন্ডেক্স ফান্ডের মধ্যেও স্মল ক্যাপ আছে, এই ফ্লেক্সিবিলিটি কিন্তু আপনি ফান্ড ম্যানেজারকে দিচ্ছেন এইভাবে যে আপনি যে টাকাটা ইনভেস্ট করলেন সেই টাকা ফান্ড ম্যানেজার চাইলে লার্জ ক্যাপে ইনভেস্ট করতে পারে, স্মল ক্যাপে ইনভেস্ট করতে পারে, মিড ক্যাপে ইনভেস্ট করতে পারে, চাইলে কিছু পার্সেন্ট নিজের কাছে ক্যাশও রেখে দিতে পারে, ঠিক আছে। তো এই ধরনের ফান্ডকে বলা হয় ফ্লেক্সি ক্যাপ ফান্ড।
চাইলে অন্য আউট অফ ইন্ডিয়াতেও যেসব কোম্পানিগুলো আছে, ফেসবুক, গুগল, মাইক্রোসফট, অ্যাপেল, এই ধরনের কোম্পানিতেও কিন্তু চাইলে তারা ইনভেস্ট করতে পারে। যদিও এখন রুলস রেগুলেশন অনেক অন্যরকম হয়ে গেছে, চাইলেই ফরেন কান্ট্রিতে ইনভেস্ট করা যায় না, তথাপি কিন্তু ফ্লেক্সিক্যাপ ফান্ড একটা ফ্লেক্সিবিলিটি থাকে, ঠিক আছে, যে ফান্ড ম্যানেজার চাইলে বাইরের কোম্পানিতেও ইনভেস্ট করতে পারে, ক্যাশও ওনাদের কাছে রেখে দিতে পারে, ঠিক আছে। তো এই ফ্লেক্সিবিলিটি যখন আপনি ফান্ড ম্যানেজারকে দেবেন, তার মানে ফান্ড ম্যানেজারকে খুব ভালো হতে হবে, যে মিউচুয়াল ফান্ড কোম্পানি যে ফান্ড ম্যানেজার চালাচ্ছে তাকে খুব ভালো হতে হবে, তাকে খুব মাথা লাগিয়ে এটা বের করতে হবে যে কখন তার লার্জ ক্যাপে ইনভেস্ট করা উচিত, কখন মিড ক্যাপে, কখন স্মল ক্যাপে ইনভেস্ট করা উচিত, ঠিক আছে। তো এই জন্য কিন্তু এখানে এক্সপেন্স রেশিওটা একটু বেশি দেয়, কারণ ফান্ড ম্যানেজারকে অনেক বেশি খাটতে হয়, এখানে কিন্তু আপনি রিটার্নটা অনেক বেশি পাচ্ছেন। কারণ এখানে ফান্ড ম্যানেজার যদি ভালো হয় আপনাকে কিন্তু বেটার রিটার্ন এনে দেবে, যেখানে অন অ্যান অ্যাভারেজ আপনি 15 থেকে 20% হারে কিন্তু আপনি রিটার্ন পেতে পারেন, ঠিক আছে। তো এটা আমি হিস্টোরিক্যাল ডেটা দেখে বলছি, কোনো এক্সাক্ট রিটার্ন নয়, এটা জাস্ট অ্যাজুমের জন্য বলছি। ভালো ভালো ফান্ড হাউসে দেখবেন 18 থেকে 20% কিন্তু রিটার্ন থাকে। তো সেফটির দিক থেকে যদি বলতে চাই, ফ্লেক্সিক্যাপ ফান্ড অনেকটা সেফ, কারণ এখানে তো ফান্ড ম্যানেজার সব ধরনের ফান্ডে ইনভেস্ট করছে। ধরুন কোভিডের মতো একটা সিচুয়েশন চলে আসলো, সেখানে হয়তো ফান্ড ম্যানেজার চাইলো যে স্মল ক্যাপ এখন খুব রিস্কি, আমি টাকাটা এখন লার্জ ক্যাপে পুরোপুরি শিফট করে দিই, তো লার্জ ক্যাপে করে দিল। বা ফান্ড ম্যানেজার মনে করলো যে এখন যে ইনভেস্টমেন্টগুলো আছে সেগুলো ক্যাশ টাকা হিসাবে হাতে রেখে দিই, এখন আমি লার্জ ক্যাপে বা মিড ক্যাপে বা স্মল ক্যাপে কোথাও ইনভেস্ট করবো না, সেটাও কিন্তু ফান্ড ম্যানেজার করতে পারে। তো মার্কেট বুঝে ফান্ড ম্যানেজার কিন্তু এটা ওয়ার্ক করছে। তো ফান্ড ম্যানেজার যদি ভালো হয়, ফ্লেক্সিক্যাপ ফান্ডে কিন্তু আপনার টাকা অনেকটাই সেফ। এবার ডেট মিউচুয়াল ফান্ড, ডেট মিউচুয়াল ফান্ড মানে কি? ডেট মানে কি? ডেট মানে হচ্ছে আপনার ধার, ঠিক আছে। এই যে ডিবিটি ডেট লিখেছে, এটা মানে ধার, মানে আপনি ধার দিচ্ছেন, মিউচুয়াল ফান্ড কোম্পানির মাধ্যমে আপনি ধার দিচ্ছেন। কাকে ধার দিচ্ছেন? আপনি কোনো ব্যাংকে ধার দিচ্ছেন, কোনো বড় বড় কোম্পানিকে ধার দিচ্ছেন, ঠিক আছে, সেগুলোকে কিন্তু ডেট ফান্ড বলা হয়। তাহলে এখানে যে রিটার্নটা আপনি পেতে পারেন, এখানে খুব বেশি রিটার্ন এক্সপেক্ট আপনি করবেন না, এখানে 6 থেকে 7% হারে আমরা রিটার্ন পেতে পারি। এখানেও একটা কথা আছে, সেটা হচ্ছে লিকুইড ফান্ড। লিকুইড ফান্ড, ঠিক আছে। লিকুইড মানে হচ্ছে আপনি টাকাটা এফডির মতো এখানে রাখতে পারেন, যখন খুশি টাকা এখান থেকে উইথড্রল করতে পারেন, একদিনের পর আপনি যখন খুশি চাইলে টাকাটা উইথড্রল করতে, সামান্য এক্সপেন্স রেশিও মাধ্যমে কিন্তু আপনি এফডির মতো বেনিফিট পাবেন, ঠিক আছে। এটা আমি পরে আলোচনা করব। তো এটা মনে রাখুন, ডেট ফান্ড মানে আমি কাউকে ধার দিচ্ছি, ব্যাংক বা প্রাইভেট সেক্টর কাউকে ধার দিচ্ছি, সেখান থেকে যেটা ইন্টারেস্ট আসছে সেই ইন্টারেস্টটা আমাদের মতো রিটেল ইনভেস্টরদেরকে মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। এরপরে আসি ট্যাক্স সেভার মিউচুয়াল ফান্ড। এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, যারা ট্যাক্সের আওতায় পড়েন, 80C যে ট্যাক্সের আওতায় আমরা আছি, সেখানে কিন্তু চাইলে আপনি ট্যাক্স সেভার মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন। তো অন্য পিপিএফ বা পিএলআই বা আপনার হচ্ছে এনপিএস এ ইনভেস্ট না করে আমরা কেন ট্যাক্স সেভার মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করব? এর দুটো কারণ আছে। একটা হচ্ছে লক ইন পিরিয়ড। লক ইন পিরিয়ড কিন্তু পিপিএফ এ হলে 15 বছর, এনপিএস এ হলে আপনি 60 বছর পরে গিয়ে সেটা তুলতে পারবেন, ঠিক আছে। এই ধরনের কিন্তু একটা বড় লক ইন পিরিয়ড থাকে। এফডি যদি হয়, ট্যাক্স সেভার এফডি যদি হয়, সেখানেও 4-5 বছর এরকম কিন্তু লক ইন পিরিয়ড থাকে। এখানে কিন্তু 3 বছর লক ইন পিরিয়ড থাকে, ঠিক আছে। 3 বছর আপনি এই ট্যাক্স সেভার মিউচুয়াল ফান্ড থেকে টাকা তুলতে পারবেন না, তারপরে আপনি যখন খুশি টাকা কিন্তু এখান থেকে তুলতে পারেন। এখানে আরেকটা পজিটিভ পয়েন্ট আছে, সেটা হলো রিটার্ন। আপনি যদি এফডিতে যান, সেখানে 6 থেকে 7% হয়তো আপনি রিটার্ন পাবেন। পিএলআই এর ক্ষেত্রে, পিপিএফ এর ক্ষেত্রে ওই 7-8%, এনপিএস এর ক্ষেত্রে ওই 7-8% কি 9% ম্যাক্সিমাম, এর বেশি কিন্তু আপনি রিটার্ন পাবেন না। কিন্তু ট্যাক্স আর মিউচুয়াল ফান্ডে যেহেতু বেশিরভাগ টাকা স্টক মার্কেটে মানে ইকুইটিতে ইনভেস্ট হয়, তো সেখানে কিন্তু আপনি 12 থেকে 15% হারেও কিন্তু রিটার্ন পেতে পারেন। তাহলে এখানে অ্যাজ পার রিটার্নের দিক থেকেও কিন্তু আপনার অনেক হাই থাকছে ট্যাক্স সেভার মিউচুয়াল ফান্ড। এখানে আপনি 1.5 লাখ টাকা পর্যন্ত, 1.5 লাখ টাকা পর্যন্ত কিন্তু আপনি বেনিফিট পাবেন ট্যাক্স সেভিং এর ক্ষেত্রে। তো যারা ট্যাক্সের আওতায় পড়েন তারা চাইলে এখানে ইনভেস্ট করতে পারেন। চলুন এবার আসা যাক আপনার এজ অনুসারে আপনি কোন মিউচুয়াল ফান্ডে কতটা পরিমাণে ইনভেস্ট করবেন সেটা দেখি। তো এখানে আমি লিখেছি এজ, ইকুইটি অ্যান্ড ডেট। ইকুইটি মানে সেই সব মিউচুয়াল ফান্ড যারা স্টক মার্কেটে ইনভেস্ট করে, কোম্পানি স্টক কেনে।
অন্যদিকে ডেট ফান্ড, একটু আগে আমি যেটা বললাম, কোম্পানি যেসব মিউচুয়াল ফান্ড কোনো কোম্পানিকে ধার দেয়, বড় বড় কোম্পানিকে ধার দেয়, অথবা গভর্নমেন্ট কোনো বন্ডে ইনভেস্ট করে, সভারিন গোল্ড বন্ড হতে পারে, অথবা কোনো ব্যাংকে লোন দেয়, ঠিক আছে। তো এই ধরনের মিউচুয়াল ফান্ড প্রাইস সেফ, কারণ এখানে একটা নির্দিষ্ট পরিমাণ সুদে তাদেরকে টাকা দেওয়া হয় এবং সেই রিটার্নটা আসা গ্যারান্টিটা অনেকটাই বেশি থাকে, সেই জন্য এই ধরনের ফান্ড প্রাইস সেফ। অন্যদিকে স্টক মার্কেটে ইনভেস্ট করলে কম সময়ের জন্য সেটা নামতেও পারে, বাড়তেও পারে। আগের ভিডিওটিতে আমি যেভাবে আপনাদেরকে বুঝিয়েছি, একটা নির্দিষ্ট টাইম পর আপনি এত টাকাই পাবেন, মিউচুয়াল ফান্ডে বা ইকুইটিতে আপনাকে কেউ গ্যারান্টি দিতে পারবে না, তার থেকে বেশি হতে পারে, কমও হতে পারে, ঠিক আছে। তো এই হিসাবে একটু রিস্কি হতে পারে। তো সেই অনুসারে আপনি এজ অনুসারে কতটা রিস্ক নিতে পারেন, কোন ইকুইটিতে কত পার্সেন্ট ইনভেস্ট করবেন, ডেটে কত পার্সেন্ট ইনভেস্ট করবেন, তার একটা ক্যালকুলেশন এখানে আমি দেখিয়েছি। তো এখানে দেখুন, আপনার বয়স যদি 20 থেকে 30 হয়, তাহলে আপনি ইকুইটিতে করবেন 80%, ডেটে করবেন 20%। এটা আমি জাস্ট একটা থাম্ব রুল বলছি, এরকম না যে আপনাকে এটাই করতে হবে, তবে আমি একটা সাজেশন আপনাদেরকে দিতে পারি। আপনি আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার যদি থাকে তাদের সাথে কনসাল্ট করে ইনভেস্টমেন্ট করতে পারেন। এখানে যখন আপনার এজটা কম থাকছে, আপনি টাকাকে কম্পাউন্ড হওয়ার যে সময়টা অনেক বেশি দিতে পারছেন, সেই জন্য আপনার লস হওয়ার সম্ভাবনাটা লং টার্মে গিয়ে অনেক কম থাকে। তার জন্য আমরা ইকুইটিতে বেশি ইনভেস্ট করব, ডেটে কম ইনভেস্ট করব, কারণ শুধু সেফটিকেই যদি আমরা ধরে নিই তাহলে তো আমরা লং টার্মে ওয়েলথ ক্রিয়েট করতে পারবো না। সেই জন্য একটু রিস্ক নিয়ে আমরা ইকুইটিতে বেশি পরিমাণ ইনভেস্ট করব, আর ডেটে আমরা কম ইনভেস্ট করব। যেভাবে আপনাদের বয়স বাড়তে থাকবে, আমাদের বয়স বাড়তে থাকবে, তখন কিন্তু আমরা ডেটে ইনভেস্টমেন্টটা বাড়াবো, ইকুইটিতে ইনভেস্টমেন্টটা কমাবো, কারণ আমাদের কাছে সময় কম থাকবে, টাকাকে কম্পাউন্ড হতে দেওয়ার সময়টা অনেক কম পাবো। সেই জন্য এখানে যখন আপনি ইনভেস্ট করছেন, ইকুইটিতে করবেন 80%। আর এখানে তার মধ্যে ইকুইটির মধ্যে আমি একটু আগে যেগুলোকে আপনাকে এক্সপ্লেন করলাম আপনাদেরকে, লার্জ ক্যাপ, মিড ক্যাপ এন্ড স্মল ক্যাপ, ফ্লেক্সি ক্যাপ, এই মেইনলি 4 ধরনের ফান্ড আমরা নর্মালি করে থাকি। সেখানে লার্জ ক্যাপে আপনি করবেন 10%, কারণ একটু আগে যেটা বললাম, শুধু সেফটি নিয়ে থাকলে আপনি লং টার্মে গিয়ে ভালো ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন না, সেই জন্য আমি লার্জ ক্যাপে মাত্র 10% ইনভেস্ট করব। আর ফ্লেক্সি ক্যাপে করবো 20%, কারণ ফ্লেক্সি ক্যাপ কিন্তু অনেকটাই সেফ, কিন্তু এখানে এক্সপোজারটা একটু মিড ক্যাপ এবং স্মল ক্যাপে বেশি থাকে, যার জন্য রিটার্নটা একটু বেশি পাওয়া যায়, সেফটিটাও একটু বেশি পাওয়া যায়। সেই জন্য এটা একটা বলতে পারেন এটা খুব ভালো ফান্ড। এখানে আমরা করবো 20%, একটু তাহলে আমার সেফটিটাও বজায় থাকলো, প্লাস হচ্ছে রিটার্নটাও একটু বেশি পাওয়া গেল। অন্যদিকে মিড ক্যাপে করবো 40%, স্মল ক্যাপে করবো 30%। স্মল ক্যাপে আমরা খুব বেশি ইনভেস্ট করবো না, কারণ শুধু রিটার্নের জন্য যদি আমরা যাই, লং টার্মে হয়তো আপনার টাকা কিছু মাল্টিপ্লাই হতে পারে, কিন্তু যদি কোম্পানি খারাপ হয়ে যায় বা মার্কেট খুবই খারাপ সিচুয়েশনে চলে যায়, যদি কোভিডের মধ্যে এরকম পরিস্থিতি তাকে গিয়ে আসে, তখন কিন্তু আপনার পোর্টফোলিওটা অনেক বেশি নেমে যাবে। সেই জন্য আমরা খুব বেশি পার্সেন্টেজ স্মল ক্যাপে দেবো না। অন্যদিকে আপনার বয়স যদি 31 থেকে 40 হয়, তখন আপনি ইকুইটিতে ইনভেস্ট করবেন 60%, ডেটে ইনভেস্ট করতে পারেন আপনি 40%। এখানে তার মধ্যে লার্জ ক্যাপে করতে পারেন 20%, ফ্লেক্সি ক্যাপে 30%, তাহলে এই দুটো মিলিয়ে 50% হয়ে গেল। বাকি যে 50% থাকছে তার মধ্যে 20% করতে পারেন স্মল ক্যাপে, মিড ক্যাপে করতে পারেন 30%। এবার আপনি যদি মনে করেন একটু বেশি রিস্ক নেব, তাহলে এটা ভাইস ভার্সা করতে পারেন, মানে স্মল ক্যাপে 30% করতে পারেন, মিড ক্যাপে 20% করতে পারেন, ঠিক আছে। এবার টোটালটা ডিপেন্ড করবে আপনার সাইকোলজির উপর। যদি আপনি শর্ট টার্মের জন্য যে আপনার পোর্টফোলিও ওঠানামাতে যদি আপনি খুব বেশি ভাবতে থাকেন বা সমস্যার মধ্যে পড়ে যান, বা এমন টাইম আসলো যে আপনার টাকাটা উইথড্রল করার প্রয়োজন, তখন কিন্তু আপনি খুব বেশি স্মল ক্যাপ, মিড ক্যাপে ইনভেস্ট করবেন না, তখন আপনি কিন্তু বেশি এক্সপোজার লার্জ ক্যাপ এবং ফ্লেক্সি ক্যাপে দেবেন। টোটালটা আপনার কন্ডিশনের উপর নির্ভর করবে। অন্যদিকে আপনার বয়স যদি 41 থেকে 50 হয়, তখন আপনি আপনার ফান্ডটাকে 50-50 ভাগে ডিভাইড করে নিতে পারেন, যেখানে 50% করবেন ইকুইটিতে, 50% করবেন ডেটে। এখানে তার মধ্যে থাকবে লার্জ ক্যাপে থাকবে 40%, ফ্লেক্সি ক্যাপে 40%, মানে টোটাল মিলিয়ে 80% হয়ে গেল। বাকি যে 20% আপনার বাঁচলো, সেখানে 10% মিড ক্যাপ, 10% স্মল ক্যাপে করতে পারেন। নেক্সট, আপনার বয়স যদি 50+ হয়ে যায়, সরি একটু ভুল হয়ে গেছে, এখানটাতে হবে 20%, ইকুইটিতে হবে 20%, আর এখানে হবে 80%, ঠিক আছে। তো 80% আপনি করতে পারেন ডেটে, আর 20% করতে পারেন আপনি ইকুইটিতে। তার মধ্যে এখানে কোনো আমি মিড ক্যাপ, স্মল ক্যাপ রাখিনি, কারণ এখানে আপনার
যে বয়সটা অনেকটাই বেশি হয়ে গেছে, সেখানে আমরা কোনো রিস্ক নেব না, কারণ টাকার উপরে রিস্ক নেওয়াটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না। সেই জন্য লার্জ ক্যাপ এবং ফ্লেক্সি ক্যাপে আপনি ইনভেস্ট করতে পারেন, 50-50 করে আপনি করতে পারেন। ফ্লেক্সি ক্যাপে আপনার একটু রিটার্নটা বেশি পাবেন, সেই জন্য আপনি 50% ফ্লেক্সি ক্যাপে করে দিলেন আর লার্জ ক্যাপে 50% করে দিলেন। আপনি যদি রিস্ক তাও না নিতে চান, আপনি এটা উল্টো করতে পারেন, এখানে 80% আপনি লার্জ ক্যাপে করতে পারেন, ফ্লেক্সি ক্যাপে 20%ও করতে পারেন। তো এই হলো একটা চার্ট। মোটামুটি চাইলে আপনার এটাকে ফলো করে একটা পোর্টফোলিও বানাতে পারেন। এছাড়াও এখানে স্পেসিফিকভাবে পোর্টফোলিও করতে গেলে আপনার সিচুয়েশন কি আছে, আপনি কত টাকা ইনকাম করছেন, কত টাকা আপনার খরচ হচ্ছে, সেটার উপর ভিত্তি করে কিন্তু একটা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার বা আমরা একটা ফাইন্যান্সিয়াল প্ল্যান বানাই। সেই ধরনের প্ল্যান যদি আপনার দরকার হয়, আপনি কমেন্ট করে লিখতে পারেন আপনার এজ দিয়ে আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন কি আছে। আমি চেষ্টা করব সেই কমেন্টের উপর ভিত্তি করে এরকম একটা ফাইন্যান্সিয়াল প্ল্যান আপনাদের সাথে শেয়ার করা। তো আশা করছি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়েছে। যদি পছন্দ হয় ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। আপনাদের ভালোবাসায় এই চ্যানেলে 1 মাসের মধ্যে 500+ সাবস্ক্রাইবার হয়ে গেছে এবং চ্যানেলে 20,000-এর উপরে ভিউ চলে এসেছে। তো এইভাবে আমাদের চ্যানেলকে সাপোর্ট করবেন, লাইক করবেন আর আপনাদের মতামতগুলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।